আজকের গল্পের নাম রহস্য। গল্পের শুরুতে আমরা দেখতে পাই ব্যস্ততম শহর মুম্বাইয়ের একটি ফ্ল্যাটে একজন খ্রিস্টান মহিলা উপাসনা করছেন। উনার নাম রেমি ফার্নান্দেস। উনি গত 30 বছর ধরে এই ফ্ল্যাটে কাজ করেন। সকালবেলা দুধওয়ালা দুধ দিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ডক্টর শচীন মহাজনকে। ইনিই হলেন এই ফ্ল্যাটের মালিক। রেমি কফি বানিয়ে শচীনের মেয়ে আয়েশার দরজায় নক করতে থাকে, কিন্তু আয়েশা দরজা না খোলায় রেমি ভেতরে ঢুকে খাটের উপর আয়েশার গলাকাটা মৃতদেহ দেখে আতঙ্কে কাঁপতে শুরু করে। কিছু বুঝে উঠতে না পেরে রেমি স্যার বলে চিৎকার করতে থাকে। ইনিই হচ্ছেন আয়েশার মা, ডক্টর আরতি মহাজন। উনি একজন অর্থোপেডিক সার্জন। একটি অপারেশনের জন্য পুনে গিয়েছিলেন এবং সেখান থেকেই ফিরেছেন। বাসায় ফিরে পুলিশ দেখে উনি শচীনকে বাসায় পুলিশ আসার কারণ জিজ্ঞেস করে। শচীন কিছু বলে ওঠার আগেই উনি দৌড়ে নিজের মেয়ের রুমে গিয়ে মেয়ের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। কিন্তু ক্রাইম সিন হওয়ায় পুলিশ আরতিকে রুম থেকে বের করে দেয়। ইনিই হচ্ছে ইন্সপেক্টর সন্তোষ মালবাড়ে। ইনিই এই কেসের ইনচার্জ। আরতিকে বের করে দিয়ে উনারা এই রুমের ফরেন্সিক ইনভেস্টিগেশন করতে থাকেন। তখন সন্তোষ আয়েশার হাতে কারো চুল এবং খাটের নিচে একটি কলম খুঁজে পায়। এরপর ইন্সপেক্টর সন্তোষ ওনাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে। শুরুতে উনি রেমিকে প্রশ্ন করা শুরু করেন, যেহেতু রেমি সর্বপ্রথম আয়েশার লাশ দেখতে পায়। এরপর রেমিকে তার নিজের সম্পর্কে জিজ্ঞেস করলে আমরা জানতে পারি রেমি 30 বছর ধরে এই বাসায় কাজ করে এবং শচীনের হসপিটালে নার্সের কাজও করে থাকে। আয়েশাকে ছোটবেলা থেকে উনিই মানুষ করেন। এরপর আমরা জানতে পারি খুনের দিন রাতের বেলায় রেমি আর ডক্টর শচীন বাদেও তাদের বাড়িতে চৈতন নামে একজন কাজের লোক ছিল। কিন্তু খুনের পর থেকেই চৈতন তার সব জামা কাপড় নিয়ে উধাও হয়ে যায়। এরপর পুলিশ চৈতনের ব্যাপারে জিজ্ঞেস করলে জানা যায় চৈতন তেওয়ারি সুধাকর মিশ্রা নামে একজন খাবার ডেলিভারি ম্যানের শালা। সুধাকরের রেফারেন্সেই চৈতনকে এই বাসায় কাজে রাখা হয়। এরপর আয়েশার রুমে পাওয়া কলমের ব্যাপারে শচীনকে জিজ্ঞেস করলে সে একটু অবাক হয়ে রিমির দিকে তাকিয়ে তারপর বলে কলমটি হয়তো আয়েশার। এরপর পুলিশ তাদের তিনজনকে থানায় নিয়ে একে একে জিজ্ঞাসাবাদ করতে থাকে। প্রথমে আরতি জানায় সে একজন অর্থোপেডিক সার্জন, সার্জারির উদ্দেশ্যে পুনে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আয়েশার মার্ডার সম্পর্কে জানতে পারেন। এরপর শচীন জানায় সে গতরাতে মাড আইল্যান্ড এর হোটেল মেরিডিয়ানে ছিলেন। বাসায় ফিরতে ফিরতে রাত 12টা বেজে যায়। মদ্যপ অবস্থায় বাসায় এসেই সে ঘুমিয়ে পড়ে। এরপর বাড়ির ওয়াচম্যান বলতে থাকে কাল রাত 11টার দিকে রিয়াজ নুরানি শচীনের বাসায় আসে। এরপর রাত 12টা নাগাদ শচীন বাড়িতে ফেরে। শচীন বাসায় ফেরার 10 থেকে 15 মিনিট পরই রিয়াজ আহত অবস্থায় বিল্ডিং ছেড়ে চলে যায়। এরপর সন্তোষ রিয়াজের বাসায় যায়, কিন্তু সেখানে রিয়াজকে না পেয়ে তার বাবা মায়ের থেকে জানতে পারে যে কাল রাত 11টার দিকে রিয়াজ বাসা থেকে বের হয়। এরপর আর বাসায় ফিরেনি। প্রায় সময় নাকি রিয়াজ এমন বাসায় না বলে গায়েব হয়ে যায়। এরপর শচীনের বিল্ডিংয়ের নিচে একটি মেয়ে ময়লা পরিষ্কার করতে গিয়ে রক্তমাখা শার্ট পায়। তারপর সেটা পুলিশকে জমা দেয়। এরপর শচীনের মেডিকেল পরীক্ষায় ওর বুকে আঁচড়ের দাগ ও মাথায় পেছনে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এরপর পুলিশ সুধাকর মিশ্রার বাসায় আসে, মানে চৈতন তেওয়ারির ভগ্নিপতির বাসায়। চৈতনকে না পেয়ে পুলিশ সুধাকরকে থানায় নিয়ে অনেক মারধর করে। এরপর সুধাকরের থেকে চৈতনের গ্রামের ঠিকানা নিয়ে পাটনা পুলিশের কাছে পাঠায়। পাটনা পুলিশ জানায় চৈতনের আগে থেকেই ক্রিমিনাল রেকর্ড আছে। রাতে সন্তোষ পোস্টমর্টেম রিপোর্টে জানতে পারে আয়েশার মৃত্যু রাত 12:30 নাগাদ হয়। ভিকটিমের হাতে ও কাঁধে আঁচড়ের দাগ আছে, অর্থাৎ মৃত্যুর পূর্বে হাতাহাতি হয়েছিল। এরপর ডাক্তার শচীনকে ডেড বডি সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যের কথা বলে, যা আমরা পরে জানতে পারব। এর পরদিন সকালে শচীন ও আরতি পুলিশ তাদের বাসা সিল করে দেওয়ায় আরতির বাবার বাড়ি যাচ্ছে। তখন ওদের সাথে দেখা করতে আসে শচীনের বন্ধু হংসল ও তার স্ত্রী বৃন্দা। পরদিন শ্রাদ্ধের সময় পুলিশ এসে শচীনকে তুলে নিয়ে যায় আয়েশার খুনের প্রধান আসামি হিসেবে। কোর্টে কেস উঠলে আইনজীবী জজকে বলতে থাকেন এই কেসের সকল প্রমাণ ডক্টর শচীনের বিরুদ্ধে। যেমন শচীনের বুকে থাকা আঁচড় আয়েশার নখ থেকে হয়েছে ও আয়েশার শরীরে আঁচড়ের দাগ শচীনের হাতেই হয়েছে। ডাস্টবিনে পাওয়া রক্তমাখা জামাটিও শচীনেরই, যদিও শার্টে লেগে থাকা রক্ত রিয়াজ নুরানির। আয়েশার হাতে পাওয়া চুলের স্যাম্পলগুলোও শচীনেরই ছিল। এরপর আমরা জানতে পারি সেই গুরুত্বপূর্ণ তথ্যের কথা, যে আয়েশা মৃত্যুর সময় প্রেগনেন্ট ছিল।
তারপর আইনজীবী তার নিজের মতো করে ঘটনার বর্ণনা দিতে শুরু করেন। তিনি বলেন, ওই দিন রাত 12টার দিকে শচীন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে রিয়াজ নুরানি ও আয়েশাকে একসাথে দেখে প্রচণ্ড রাগের বশে রিয়াজের মাথায় হামলা করে। ঘায়েল রিয়াজ ওখান থেকে পালিয়ে যায়। রিয়াজ যাওয়ার পর শচীন নিজের মেয়েকেই খুন করে। খুনের চিহ্ন লুকানোর জন্য নিজের রক্তমাখা সার ডাস্টবিনে ফেলে দেয় এবং বাড়ির কাজের লোক চৈতনকে টাকা দিয়ে আত্মগোপনে পাঠায়, যাতে খুনের সকল দায় চৈতন তিওয়ারির উপর আসে। এরপর শচীন এসব ঘটনা অস্বীকার করে বলে সে যখন অনেক বেশি মদ্যপান করে সেদিন রাতের কোনো কথাই শচীনের মনে থাকে না। এরপর কোর্ট শচীনকে রিমান্ডে পাঠায়। এরপর আরতি শচীনকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য একজন স্টেট মিনিস্টারের সাথে দেখা করে। মিনিস্টার সাহায্য করবেন বলে তাকে আশ্বাস দেন। এরপর আমরা জেলের মধ্যে একজন লোককে শচীনের সাথে কথা বলতে দেখি। ইনিই হলেন সুনীল পারাস্কার, একজন সিবিআই অফিসার। শচীনের সাথে কথা বলার সময় উনি জানান আয়েশার গলার কাটা দাগটি একটি 2 ইঞ্চি গভীর সিঙ্গেল স্টেডিকার, অর্থাৎ যেই সেদিন রাতে আয়েশাকে খুন করুক না কেন সে অবশ্যই সজ্ঞানে ছিল। তার মানে যেহেতু শচীন সেদিন রাতে মদ্যপ অবস্থায় ছিল তার পক্ষে আয়েশাকে খুন করা সম্ভব নয়। এরপর আমাদের সুনীল এর পরিবারকে দেখানো হয়। সুনীলের 2টো ছেলে মেয়ে ও তার স্ত্রীকে নিয়েই তার ছোট সংসার। এখানে সুনীলের বউ সুনীলকে তাদের জন্য নতুন ফ্ল্যাট কেনার কথা বলে, কিন্তু সুনীল একজন সৎ সিবিআই অফিসার হওয়ায় তার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। এরপর সুনীল তার অ্যাসিস্ট্যান্ট পারভেজকে নিয়ে শচীনের বাসায় পুনরায় ইনভেস্টিগেশন করার জন্য যায়। পরীক্ষা করার সময় সুনীল সেখানে আয়েশার বেডের পাশে টেবিলের উপর একটি ভাঙা ফার্স্ট এড বক্স দেখতে পায়। এরপর ওয়াশরুমের বেসিনে রক্তের দাগ দেখতে পায়। সাথে ওরা সেখানে ডাক্তারদের ব্যবহৃত ছুরি খুঁজে পায়। ফরেন্সিক রিপোর্টে দেখা যায় ছুরিটির উপর শচীন ও আয়েশা দুইজনেরই আঙুলের ছাপ রয়েছে। এরপর সুনীল শচীনের বাসার দারোয়ানকে জেরা করে জানতে পারে রাতে প্রস্রাব করার জন্য এই দারোয়ান বাথরুমের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে সিগারেট খায়। তবে রাত 1:30টার পর সে ঘুমিয়েই থাকে, অর্থাৎ এই সময় কেউ বিল্ডিংয়ে আসা যাওয়া করলে তার দেখার কথাই নয়। পরদিন সুনীল শচীনের বন্ধু ডক্টর হানসালের বাসায় যায়। হানসালের বাসার ড্রয়িং রুম থেকে আয়েশার রুম স্পষ্ট দেখা যায়। তারপর তাদের কথাবার্তায় আমরা বুঝতে পারি ডক্টর হানসালের স্ত্রী বৃন্দার সাথে শচীনের অ্যাফেয়ার চলছে। এবং সেদিন শচীনের সাথে ফোনে কথা বলার পর বৃন্দা হোটেল মেরিডিয়ানে ফোন করে। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে সুনীলের আজকে সকালে হোটেল মেরিডিয়ানের ইনভেস্টিগেশন দেখানো হয়। সেখানে হোটেল ম্যানেজার থেকে জানা যায় শচীন ও বৃন্দা প্রায়শ এই হোটেলে আসা যাওয়া করে। এমনকি খুনের দিন বৃন্দা হোটেল মেরিডিয়ানে রুম বুক করে। এর কিছুক্ষণ পরেই বৃন্দার হাজবেন্ড ডাক্তার হংসল সেখানে বৃন্দার খোঁজ করতে আসে। হংসল থাকা অবস্থাতেই শচীন সেখানে আসে বৃন্দার কাছে, কিন্তু হংসলের সাথে তার স্ত্রীর দেখা হয় না। কিন্তু সেদিন সেখানে রিয়াজ নুরানি আয়েশাকে নিয়ে রুম বুক করে। তারা যখনই রুমে যাবে তখন লিফটের সামনে শচীন ও রিয়াজ নুরানির সাথে দেখা হয়। রিয়াজকে আয়েশার সাথে দেখে শচীন রিয়াজকে মারতে শুরু করে। রিয়াজও এই সময় শচীনকে মারধর করে। এরপর সিকিউরিটি গার্ড এসে রিয়াজকে বের করে দেয়। এরপর শচীন আয়েশাকে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যায়। শচীনের বেরোনোর পর হানসাল ও দ্রুত বেরিয়ে যায়। এখানে হানসাল জানতো না যে শচীন বৃন্দার সাথেই দেখা করতে এসেছিল, অর্থাৎ সে শচীন ও বৃন্দার অ্যাফেয়ার সম্পর্কে জানতো। ওই দিন রাতেই আয়েশাকে বাসায় রেখে শচীন আবার হোটেল মেরিডিয়ানে যায়। এর মধ্যে রিয়াজ চলে আসে শচীনের ফ্ল্যাটে আয়েশার সাথে দেখা করতে। তখনই ডক্টর হানসাল তার বাড়ির জানালা থেকে রিয়াজ আর আয়েশাকে দেখতে পেয়ে শচীনকে ফোন করে জানিয়ে দেয়। এসব শুনে শচীন রেগেমেগে হোটেল থেকে বের হয়ে যায়। এসব ঘটনা সুনীল আর হানসালের কথোপকথনের সময় আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই। তারপর সুনীল বেরিয়ে যায় সেখান থেকে। এরপর সুনীল আরতির ক্লিনিকে যায় এবং সেখানে প্রশ্ন করে রেমিকে যে ওই দিন রাতে রেমি কোনো শব্দ শুনতে পেয়েছিল কিনা। কারণ যেহেতু রেমির রুম আয়েশার রুমের ঠিক নিচে তার শব্দ পাওয়ার কথা। তখন রেমি বলে সেদিন রাতে রেমি খুব হালকা শব্দ পেয়েছিল। শব্দটা ছিল ফ্লোরে ফার্নিচার ঘষার শব্দের মতো, কিন্তু শব্দটা বেশিক্ষণ স্থায়ী ছিল না বিধায় সে আবার ঘুমিয়ে পড়েছিল। এরপর আরতিকে সুনীল রিয়াজ আর আয়েশার সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় তারা এই সম্পর্কের ব্যাপারে কিছুই জানতো না। পরে সুনীল আয়েশার বন্ধুদের থেকে জানতে পারে যে রিয়াজ আয়েশার ব্যাপারে অনেক বেশি পজেসিভ ছিল
এবং রিয়াজ আয়শাকে খুন করার হুমকিও দিয়েছিল। এরপর সুনীল রিয়াজের বখাটে বন্ধুদের পুলিশ স্টেশনে নিয়ে জিজ্ঞাসাবাদ করে যে রিয়াজ কোথায়। তখন ওরা জানায় রিয়াজ কোথায় আছে তারা কেউই জানে না। এদিকে সুনীলের অ্যাসিস্ট্যান্ট পারভেজ চৈতনের জিজু সুধাকর মিশ্রের উপর নজর রাখছিল। সকালে পারভেজ দেখতে পায় সুধাকর মিশ্রা টিফিন বক্স নিয়ে কোথায় যাচ্ছে। পারভেজ তখন সুধাকরকে ফলো করতে থাকে। ওই সময় একই রেল স্টেশনে পারভেজ রেমিকেও দেখতে পায়, কিন্তু পারভেজ রেমিকে ইগনোর করে সুধাকরের পিছু করতে থাকে। পিছু করতে করতে পারভেজ কেনেরি কেভস নামক জায়গায় পৌঁছায়। সুধাকর সেখানে কাউকে খাবার দিতে এসেছিল। নতুন টিফিন বক্স রেখে সে আগের টিফিন বক্স সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর সুনীলও ওই জায়গায় চলে আসে। ওই টিফিন বক্স কে নিতে আসে সেটা দেখার জন্য সুনীল অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর মাস্ক পরা দুইজন লোক সুনীলের উপর হামলা করে। এদের মধ্যে একজন সুনীলের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সুনীল ও পারভেজ টিফিন বক্স খুলে সেখানে গরুর মাংস দেখতে পায়। তখন তাদের সন্দেহ রিয়াজ মিলনের উপর পড়ে যায়। এরপর সুনীল জানতে পারে একটা রেল লাইনের উপর সুধাকরের লাশ পাওয়া গেছে। এরপর রিয়াজের এক বন্ধু তাকে ফোন করে তার পরিবারের ব্যাপারে জানাচ্ছিল। তখনই সুনীল ওকে ধরে ফেলে এবং রিয়াজের ব্যাপারে জানতে চাইলে সে সুনীল ও পারভেজকে রিয়াজের কাছে নিয়ে যায়। তারা যখন রিয়াজকে অ্যারেস্ট করবে ঠিক তখনই রিয়াজ পারভেজকে গুলি করে সেখান থেকে পালাতে চেষ্টা করে। সুনীল পারভেজকে ধাওয়া করতে করতে ধরেই ফেলেছিল। এমন সময় কোনো এক অজানা ব্যক্তি ওদের উপর গুলি করতে থাকে। এই সুযোগে রিয়াজ সেখান থেকে পালিয়ে যায়। পরদিনই নদীর পাড়ে রিয়াজের লাশ পাওয়া যায়। সুনীল ডেড বডি চেক করার সময় রিয়াজের পকেটে একটি নোট পায়, যার প্রতিটি পাতায় শুধু আয়েশার নাম লেখা ছিল। এরপর সুনীল সুধাকরের বাড়ির তল্লাশি নিলে সেখানে স্টিলের কাঁটা চামচ পায়, যেগুলো চৈতন ডাক্তার শচীনের ঘর থেকে চুরি করেছিল। তখন সুনীল ও পারভেজ পুনরায় শচীনের ফ্ল্যাটে তল্লাশি চালায়। তারা ভাবতে থাকে চৈতন যদি ওর সকল জামা কাপড় নিয়ে পালিয়ে গিয়ে থাকে তবে চামচগুলো কেন সুধাকরের বাসায় রেখে গেল। তখনই সুনীলের রেমির কথা মনে পড়ে যে সেদিন রাতে রেমি ফার্নিচার ফ্লোরে ঘষার আওয়াজ পেয়েছিল। তখন সুনীল আয়েশার রুমের ফার্নিচার সরিয়ে ফ্লোরের নিচে চৈতনের লাশ খুঁজে পায়। কেউ ওর গলা কেটে ওকে মেরে ওর সব জামা কাপড় সহ সেখানে লুকিয়ে রেখেছিল। যাতে দুর্গন্ধ না বেরোয় সেজন্য অনেকগুলো ট্যাবলেট ছড়িয়ে রেখেছিল। অন্যদিকে বৃন্দা একজন বিখ্যাত উকিলের কাছে গিয়ে শচীনের কেস লড়তে অনুরোধ করে। উকিল শুরুতে কেসটি নিতে না চাইলেও পরে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই কোর্টে উকিল কিছু ফরেন্সিক রিপোর্টের মাধ্যমে প্রমাণ করে দেন যে ওই দিন রাতে শচীন সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিল, বিধায় তার পক্ষে ঠান্ডা মাথায় জোড়া খুন করা সম্ভব না। ফলে আদালত শচীনকে অ্যান্টিসিপেটরি বেল দিয়ে দেয়। জেল থেকে বের হওয়ার পর শচীন আরতিকে তার ও বৃন্দার সম্পর্কের ব্যাপারে সবকিছু জানিয়ে দেয়। এরপর শচীন আরতিকে রেখে বৃন্দার সাথেই ওই হোটেলে চলে যায়। অন্যদিকে সুনীল ডাক্তার শচীনের মা বাবার সাথে দেখা করতে আহমেদাবাদ যায় শচীনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য। শচীনের বাবা মা তখন খুনের ব্যাপারে সুনীলকে কোনো কিছু না বললেও তারা একটা কথা বলেন যে রেমি একদমই ভালো মহিলা নয়, সে অনেক নিচে নামতে পারে নিজের স্বার্থ হাসিলের জন্য। পুলিশ স্টেশনে ফিরেই সুনীল রেমিকে ডেকে পাঠায় জিজ্ঞাসাবাদের জন্য। সুনীল যখন রেমিকে প্রশ্ন করে সেদিন বড়িভালি রেল স্টেশনে কেন গিয়েছিল, তখন রেমি বলে আমি আমার মায়ের কাছে গিয়েছিলাম। তারপর রেমিকে তার স্বামী অথবা কোনো রিলেশন আছে কিনা এই ব্যাপারে জানতে চাইলে রেমি অস্বীকার করে। তখন সুনীল রেমির ফুল মেডিকেল চেক আপ করায়। চেক আপের পর ডাক্তার সুনীলকে জানায় এই মহিলা সেক্সুয়ালি অ্যাক্টিভ, অর্থাৎ নিয়মিত শারীরিক সম্পর্কে আছে এবং মিনিমাম একবার সন্তান প্রসব করেছেন। এরপর সুনীল রেমির মায়ের কাছে যায় রেমির ব্যাপারে জানতে। রেমির মা একজন অ্যালজাইমারের রোগী, উনি বেশি কিছু মনে রাখতে পারেন না। উনার কাছে সুনীল জানতে পারে রেমির স্বামী রেমিকে উনার কাছে আসতে দেয় না। এরপর সুনীল সেখানে একটি ছবি দেখে চমকে যায়। তৎক্ষণাৎ সুনীল পারভেজকে ফোন করে শচীনের কাছে যেতে বলে, কারণ শচীনের জীবন শঙ্কায় আছে। পুলিশ শচীনের কাছে পৌঁছানোর আগেই শচীন সুইসাইড করে, অ্যাটলিস্ট দেখে তো এমনই মনে হচ্ছিল, কিন্তু ব্যাপারটা মোটেও এমন না, যা আমরা এখনই জানতে পারবো। এরপর সুনীল এই কেসের সকল সাসপেক্টকে শচীনের ফ্ল্যাটে ডেকে পাঠায়। তারপর সবার উপস্থিতিতে এই কেসের সকল রহস্য গল্পের মতো উন্মোচন করতে থাকে। ওই দিন রাত 12টার সময় মদ্যপ অবস্থায় শচীন নিজের ফ্ল্যাটে আসে। তখন রিয়াজ আয়েশার রুমেই ছিল।
এটা দেখে শচীন তার নিজের ক্লিনিক্যাল নাইফ নিয়ে রিয়াজকে মারতে উদ্যত হয় এবং রিয়াজকে আঘাত করে। রিয়াজকে বাঁচানোর জন্য আয়েশা তার রুমের ফার্স্ট এড বক্স দিয়ে শচীনের মাথায় আঘাত করে। শচীন সেখানেই অজ্ঞান হয়ে যায়, যার কারণে এরপর কি হয়েছিল ডাক্তার শচীনের কোনো কিছুই মনে ছিল না। তারপর আয়েশা ক্লিনিক্যাল নাইফে থাকা রিয়াজের রক্ত ধুয়ে সেটি ফার্স্ট এড বক্সে রেখে দেয়। আর ধস্তাধস্তির সময় শচীনের পকেট থেকে তার কলম খাটের নিচে পড়ে যায়, যেটা পরবর্তীতে তারা পেয়েছিল। এরপর রিয়াজ তাড়াহুড়ো করে ফ্ল্যাট থেকে বেরিয়ে যাওয়ার সময় গার্ড তাকে দেখতে পায়। এরপর সুনীল ডাক্তার হংসলকে জিজ্ঞেস করে, তাহলে কে আয়েশার খুনি? তখন হংসল রেমিকে দোষারোপ করতেই সুনীল বলে, ভুল, একজন মা কিভাবে তার সন্তানকে খুন করবে? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, শচীন ও রেমির মধ্যে ছোটবেলা থেকেই শারীরিক সম্পর্ক ছিল, এমনকি সেটি শচীনের বিয়ের পরও চলমান ছিল। শচীনের বিয়ের পর একদিন বৃন্দা হঠাৎ শচীনকে জানায় সে মা হতে চলেছে। শচীনের স্ত্রী আরতি কোনোদিন মা হতে পারবে না বলে রেমি সন্তান জন্মের 15 দিন পর শচীন বাচ্চাটিকে তাদের বাড়ি নিয়ে আসে। আরতিকে সে জানায় বাচ্চাটিকে সে অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছে এবং আরতি খুশি মনেই তা মেনে নেয়। এই বাচ্চাটি হলো আয়েশা। তারপর শচীন যখন ক্লিনিক খোলে তখন নার্সের বাহানায় রেমিকে সেখানে নিয়ে আসে। এর 18 বছর পর আরতি শচীনকে রেমির সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে সব কিছু বুঝে নেয়। এরপর আমরা জানতে পারি খুনের দিন রাতে যেই অপারেশনের জন্য তার পুনে যাওয়ার কথা ছিল, সেখানে আরতি যাওয়ার আগেই অপারেশন শেষ হয়ে যায় এবং আরতি রাত 12:15টার সময় তার বাসায় ফেরত আসে। ওই সময় দারোয়ান সেখানে ছিল না দেখে সে আরতিকে দেখতে পায়নি। বাসায় আরতি আছে এটা কেউ জানতো না। তখন আরতি মনে মনে শচীন ও তার পরিবারের উপর প্রতিশোধ নেবে বলে ঠিক করে নেয়। এরপর আরতি শচীনের ক্লিনিক্যাল নাইফ নিয়ে আয়েশাকে খুন করে। আয়েশাকে খুন করে বের হওয়ার সময় চৈতন আরতিকে দেখে ফেলায় চৈতনকে মোটা অঙ্কের টাকা দিয়ে আরতি রুমের সোফার নিচে বক্স খুলছিল আয়েশাকে লুকানোর জন্য। কিন্তু আরতি চৈতনকে মেরে সেখানে তার সকল জামা কাপড় রেখে আবার সব সেট করে দেয়। তখন এই সোফা সরানোর আওয়াজই রেমি শুনতে পেয়েছিল। এরপর রাত 1:30টার সময় যখন গার্ড ঘুমিয়ে পড়ে রেমি আবার বাসা থেকে চলে যায়। পরদিন সকালে শচীনের শার্টে রক্ত দেখতে পেয়ে শচীনকে বাঁচানোর জন্য রেমি রক্তমাখা শার্ট ডাস্টবিনে ফেলে দেয়। তারপর শচীনকে খুন করার জন্য সেদিন হোটেলে আরতি এসেছিল ডিভোর্স পেপার নিয়ে। যেহেতু হোটেল রুমে ঢোকার জন্য কোনো প্রকার লক বা দরজা ভাঙা হয়নি, তার অর্থ খুনিকে শচীন নিজেই রুমের ভিতর ইনভাইট করেছিল। তারপর আরতি শচীনকে খুন করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা জানতে পারি আরতি আগে থেকে ইন্সপেক্টর সন্তোষকে ঘুষ খাইয়ে নিজের কাজ করাচ্ছিল। আরতির কথাই সন্তোষ রিয়াজকে লুকিয়ে রাখে, যাতে আদালত যদি শচীনকে দোষী সাব্যস্ত না করে তবে রিয়াজকে দিয়ে শচীনকে খুন করাবে। কারণ রিয়াজ ভাবছিল শচীনই হয়তো আয়েশাকে খুন করেছে। আর ওই দিন কেনেডি কেপসে সুনীলের উপর হামলা সন্তোষ আর রিয়াজই করেছিল। সুধাকর মিশ্রা কিছু বলে দিতে পারে এই ভয়ে সন্তোষ সুধাকরকে চলন্ত ট্রেন থেকে ফেলে মেরে ফেলে। রিয়াজ সন্তোষের ব্যাপারে সিবিআইকে বলে দিবে, এটা ভেবে সন্তোষ রিয়াজকেও মেরে ফেলে। আর হ্যাঁ, সেদিন রেমির মায়ের ঘরে সুনীল রেমির ছোটবেলার ছবি দেখতে পায়, যা অনেকটাই আয়েশার মতো। সেখান থেকে সুনীল সব ঘটনা বুঝতে পারে। ফাইনালি আমরা জানতে পারি হাইকোর্ট আরতিকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিপক্ষে আরতি সুপ্রিম কোর্টে আপিল করে, তার আপিলের তখনও শুনানি হয়নি, যদিও এতদিনে রায় হয়ে যাওয়ার কথা। তো কেমন লাগলো আপনাদের আজকের গল্পটি? এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।